আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল জব্বার হায়দার আলী স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজ দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায়ের একাদশ যে অধ্যায়টা আছে স্থানাঙ্ক জ্যামিতি, সেটা নিয়ে আলোচনা করব। তো যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো তারা খাতা কলম নিয়ে বসো, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, বোঝার চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো আসো শুরু করি। প্রথমেই আমরা স্থানাঙ্ক জ্যামিতি সাথে একটু পরিচয় হয়ে নিই। স্থানাঙ্ক জ্যামিতি আসলে এর মিনিংটা কি। তো এখানে তিনটা বিষয় লক্ষণীয়: বিন্দু, সরলরেখা ও বক্ররেখা। এই তিনটা জ্যামিতির অংশ, বিন্দু, সরলরেখা ও বক্ররেখা, এদের বীজগাণিতিক প্রকাশকে বলা হয়। বীজগাণিতিক প্রকাশটাকে আমরা জ্যামিতির যে অংশে আলোচনা করি, যে অংশে অধ্যয়ন করা হয়, তাকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিটা মূলত জ্যামিতিরই একটা পার্ট, জ্যামিতির একটা অংশ। তোমরা জানো যে স্থানাঙ্ক অষ্টম শ্রেণী, নবম শ্রেণী থেকেও তোমরা স্থানাঙ্ক বিষয়ে পড়ে আসছো। তারপর আমরা আজকে একটু ভালো করে জেনে নেব। তো স্থানাঙ্ক জ্যামিতির যে আরেকটি নাম, এটাকে বলা হয় অ্যানালিটিক জিওমেট্রি অথবা বিশ্লেষণ জ্যামিতি। রেনে ডেকার্তে একজন গণিতবিদ ছিলেন, তিনি স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কাজ করেন এবং বিন্দু পাতনের সর্বপ্রথম ধারণা তার কাছ থেকে আসছে। মূলত এই যে স্থানাঙ্ক জ্যামিতি আর বীজগণিত, জ্যামিতিকে, স্থানাঙ্কগুলিকে বা জ্যামিতির সরলরেখা, বিন্দু, বক্ররেখাকে কিভাবে আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি, তো সেই ডেকার্তে বিভিন্ন ধরনের উদাহরণের সাহায্যে তিনি দেখিয়েছেন। এই জন্য যে বিশ্লেষণ জ্যামিতির যে প্রবর্তক হিসেবে তাকে আমরা জানি, তাকে স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তক নামে অভিহিত করা হয়। তো আমরা প্রথমে চলো স্থানাঙ্ক বিষয়টা একটু বুঝে নিই। স্থানাঙ্ক কী জিনিস? এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি রেখা আমি এঁকেছি, দুইটি সরল রেখা। একটি হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আরেকটি হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এই দুইটি সরল রেখা পরস্পর লম্বভাবে আছে। এই সরল রেখা দুইটি একটি সমতলে অবস্থান করে। এই সমতলকে আমরা দ্বিমাত্রিক সমতল বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক বলতে পারি। এখানে সমতলের মধ্যে যদি আমরা একটা বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু নিলাম, একে আমরা পরিচয় দিলাম পি দিয়ে। তোমরা বিন্দুর সংজ্ঞা জানো, যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ নেই, তাকে বলা হচ্ছে বিন্দু। তো বিন্দুকে একটা ফোঁটা দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। এই বিন্দু থেকে আমরা যে দুইটা রেখা অঙ্কন করলাম, রেখাগুলির একটু পরিচয় শোনো। যেটা ভূমির সমান্তরাল রেখা এক্স ও এক্স ডট, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষরেখা। আর যেটা ভূমির উপর লম্বভাবে আছে, যার নাম দিয়েছি আমি ওয়াই ও ওয়াই প্রাইম, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষরেখা। তার মানে এখানে দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে রয়েছে, একটির নাম এক্স অক্ষরেখা আর একটির নাম হচ্ছে ওয়াই অক্ষরেখা। দুইটি রেখা পরস্পর যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ যে বিন্দুতে তারা ছেদ করেছে, সেই বিন্দুর নাম হচ্ছে মূলবিন্দু। তো কোনো একটা বিন্দুকে আমরা এই মূলবিন্দুর সাপেক্ষে তুলনা করতে পারি। মূল বিন্দু থেকে এই বিন্দুটি কতটুকু দূরে অবস্থান করে। সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুটা থেকে এক্স অক্ষ যে দুইটা রেখা অঙ্কন করলাম, এই এক্স অক্ষের উপর একটা যদি লম্ব অঙ্কন করি সেটা এরকম হবে, আর যদি আমরা ওয়াই অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি তাহলে এরকম হবে। এখন এখান থেকে এই যে দূরত্বটা, দুইটা দূরত্ব আমরা পেলাম। এই যে বিন্দুর কথা বললাম আমার পি বিন্দু থেকে আমরা দুইটা দূরত্ব আঁকলাম, একটা হচ্ছে এক্স অক্ষের উপর আর একটা হচ্ছে ওয়াই অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর যে আমরা লম্ব রেখাটা আঁকলাম, এটাকে নাম দিলাম পি এম আর এটাকে নাম দিলাম ধরো পি এন। এই দূরত্বটা যদি ওয়াই হয় আর এই দূরত্বটা যদি এক্স হয়, তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স
এটাকে বলা হয় ভুজ। একটা বিন্দু থেকে ওয়াই অক্ষ কতটুকু দূরে, এই দূরত্বটাকে বলা হচ্ছে বিন্দুটির ভুজ। একটা বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে কোটি, আর এটাকে আমরা সাধারণত ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে পিএন যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে পি বিন্দুর ভুজ, আর পিএম যে দৈর্ঘ্য, এটা হচ্ছে পি বিন্দুর কোটি। তো বিন্দুকে প্রকাশ করার জন্য আমরা দুইটা বর্ণ ব্যবহার করি, এক্স এবং ওয়াই। এক্স হচ্ছে বিন্দুটির ভুজ আর ওয়াই হচ্ছে বিন্দুটির কোটি। ভুজটাকে আমরা আগে লিখি, কোটিটাকে পরে লিখি। তো এখানে পি এক্স ওয়াই বলতে কি বোঝানো হচ্ছে? পি এক্স ওয়াই বলতে বোঝানো হচ্ছে পি হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স একক এবং এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই একক। তাহলে এই হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক বলতে বোঝায় ভুজ এবং কোটির সমন্বয়ে একটা প্রতীক। স্থানাঙ্ক বলতে আমরা বুঝি ভুজ এবং কোটির সমন্বয়ে একটা প্রতীক, যেটা প্রথমে এক্স থাকবে তারপরে ওয়াই থাকবে। তো যে কোনো বিন্দুকে আমরা এইভাবে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিই, যেমন এখানে আমরা এইখান থেকে দূরত্বটাকে দিলাম 3 একক দূর আর এটাকে দিলাম 4, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক আমরা কি লিখব? প্রথমে আমরা দেখি পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব 3, তাহলে আমরা লিখব এই ভুজ হচ্ছে 3, আগে থাকবে ভুজ। পি বিন্দু থেকে ওয়াই এক্স অক্ষের উপর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 4, তো এটা হলো কোটি, কোটিটা পরে থাকবে। তা P34 দ্বারা কি বোঝানো হচ্ছে? পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে 3 একক এবং এক্স অক্ষের দূরত্ব হচ্ছে 4 একক। এই হচ্ছে একটা বিন্দু, বিন্দুকে আমরা এইভাবে স্থাপন করতে পারি। এবার আসো আমরা এই অধ্যায়ের শুরুতে, এখানে 4টা অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে, 4টা অনুশীলনী আছে এই অধ্যায়ের মধ্যে। 4টা অনুশীলনীর মধ্যে হচ্ছে 11.1, 11.2, 3 এবং 4, এই 4টা। তো 4টা অনুশীলনী থেকে আমরা আজকে প্রথম অনুশীলনী নিয়ে আলোচনা করতেছি। প্রথম অনুশীলনীতে আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা। দুইটা বিন্দুর দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। একটা বিন্দুকে আমরা ধরে নিলাম, ধরো এই একটা বিন্দু, একটা বিন্দুকে আমরা ধরে নিলাম এ আর একটা বিন্দুকে ধরে নিলাম বি। তো এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো এখানে আমরা লিখলাম x1 y1, আর একটা বিন্দু নিয়ে নিলাম হচ্ছে বি, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে x2 y2। এখন এই বিন্দু থেকে আমরা x অক্ষের উপর একটি লম্বরেখা অঙ্কন করলাম, বি বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্বরেখা অঙ্কন করলাম। এটার নাম দিলাম ধরো AM, এটাকে নাম দিলাম BN। তাহলে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হচ্ছে AM, যা বিন্দুটির কোটির সমান। আবার বি বিন্দু থেকে x অক্ষের উপর যে দূরত্ব, এটা হচ্ছে কোটি, বি বিন্দুর কোটি, কোটিটা কিন্তু পরে থাকে বলেছি, তো বি বিন্দুর কোটি হচ্ছে y2। আচ্ছা, এই বিন্দুর ভুজ কত হবে? ভুজটা আমরা সাধারণত মূল বিন্দু থেকে অথবা ওয়াই অক্ষের উপর যে দূরত্বটা দেখো, এখান থেকে যদি আমরা ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করি সেটাই হয়ে যাবে x1, আর এখানে যে x1 দূরত্ব সেটা কিন্তু এই দূরত্বের সমান, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে পরিমাণ দূরত্ব এটাও একই পরিমাণ দূরত্ব। সেই কারণে আমরা আর এটা দিলাম না, আমরা মূল বিন্দু থেকে হিসাব করতেছি। তো এখান থেকে আমরা x1 হচ্ছে ও থেকে এম বিন্দুর দূরত্ব। আচ্ছা, এরপরে আমরা এই বিন্দু থেকে এটার উপর আরেকটা আমরা লম্ব অঙ্কন করলাম, কার উপরে? বিএন এর উপর। এই বিন্দু থেকে বিএন রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটার নাম দিলাম এসি। তারপর আমরা এ আর বি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, এবিসি একটি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এইবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ আর বি বিন্দু দূরত্বটা আমরা কিভাবে বের করব। দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ। কেন? এখানে দেখো যেহেতু আমরা একটা লম্ব অঙ্কন করেছি, এসি বিএন বাহুর উপর লম্ব, এসি বিএন বাহুর উপর লম্ব হওয়ার কারণে এটা এই কোণটা হচ্ছে সি, কোণটা হচ্ছে সমকোণ, আর এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তা আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্র কী ছিল? এখানে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখতে পারি এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার।
এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে সূত্রটা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো, যদি আমরা বিসি বের করতে চাই, বিসিটা কি হবে? বি থেকে সি বিন্দুর দূরত্ব। বি বিন্দুর কোটি হচ্ছে, দেখো বি বিন্দুর যে কোটি সেটা y2, অর্থাৎ উপর থেকে একবারে নিচ পর্যন্ত দূরত্ব হচ্ছে y2। আর সি বিন্দুর পর্যন্ত যদি দূরত্ব আমরা নেই, এই বিন্দুর দূরত্বটা কত হবে? এ থেকে এম এর যে দূরত্ব সেটা হচ্ছে এই বিন্দুর কোটি, সেটা হচ্ছে y1। তো দেখো এম যদি y1 হয়, সিএনও y1ই হবে। কেন? এরা পরস্পর সমান। তাহলে আমরা এখানে y1 দিতে পারি। ঠিক আছে? তাহলে বিসি কত হবে? সম্পূর্ণ যদি আমরা এখানে বিএন থেকে যদি আমরা মাইনাস করে দেই, বিএন থেকে যদি আমরা নিচের সিএন বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে বিসি। বিসি সমান হবে বিএন মাইনাস সিএন। বিএন এর মান হচ্ছে সম্পূর্ণটা y2 আর সিএন এর মান হচ্ছে y1। তো আমরা পাচ্ছি বিসি সমান হচ্ছে y2 মাইনাস y1। এখানে বিসির পরিবর্তে আমরা যদি লিখি y2 মাইনাস y1, সাথে একটা হোল স্কোয়ার আছে, আমরা এইভাবে হোল স্কোয়ার দিতে পারি। তো বিসির মানটা হয়ে গেল y2 মাইনাস y1। এবার আমরা এখানে এসি স্কোয়ার, এসির মানটা বের করার চেষ্টা করি। দেখো এসি কতটুকু হবে? এখন এসি পাওয়ার জন্য আমাদের মূল বিন্দু থেকে আমরা ঠিক ওএন পর্যন্ত যাব। ওএন কত? ও থেকে এন। ওএন হচ্ছে বি বিন্দুর ভুজ। বি বিন্দুর ভুজ হচ্ছে ওএন। কারণ তুমি যদি এখান থেকে এই পর্যন্ত লম্ব অঙ্কন করো, এই দূরত্বটা যত হবে এই দূরত্বটাও ততই হবে। সেই জন্য আমরা ওএনকে লিখতে পারি হচ্ছে x2। এবার দেখো এখানে ওএম কত হবে? ওএম, ও থেকে এম, এখান থেকে লম্ব অঙ্কন করলে ওয়াই অক্ষের উপর তার যে দূরত্বটা সেটা হয়ে যাবে x1। সুতরাং ওএম সমান হবে x1। এখন যদি আমরা এসি বের করতে চাই, এসি সমান কি লেখা যাবে? এসি এর দূরত্ব আর হচ্ছে এম এন এর দূরত্ব সমান। লক্ষ্য করো, এসি যতটুকু এম এন ততটুকু। কেননা এটি একটি আয়তক্ষেত্র, সি এন এম, এটা একটি আয়তক্ষেত্র। তো আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান। এই জন্য এসি সমান আমরা লিখতে পারি হচ্ছে এম এন। এম এন যদি বের করতে চাই, এম এনটা বের করার জন্য আমাদের ও থেকে এন, এই দূরত্ব থেকে ও থেকে এম এটা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে এম এনটা চলে আসবে। ও থেকে এন মাইনাস ও থেকে এন, তাহলে ও এন মাইনাস ও এম। তো এটা বিয়োগ করে আমরা ও এন এর মান পেলাম x2, ও এম হচ্ছে x1। তো এসির মানটা দেখো আমরা পেয়ে গেলাম x2 মাইনাস x1। এখানে এসির পরিবর্তে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 আর হোল স্কোয়ার। এটা কার মান? এ বি এর মান, এ বি স্কোয়ারের মান এটা। সরি, এখান থেকে যদি আমরা শুধু এ বি বের করতে চাই তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল করে আমরা এইভাবে লিখতে পারি y2 মাইনাস y1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে আমরা এক্সগুলিকে আগে লিখব আর ওয়াইগুলিকে পরে লিখব। তো সূত্রটা এরকম হয়ে যাচ্ছে, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে এবি। এবি বলতে বোঝায় এ থেকে বি বিন্দুর দূরত্ব। এ থেকে বি বিন্দুর দূরত্বটা কত? আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে এই সূত্রের সাহায্যে যদি এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 এর মান, x2 y2 এর মান, এই মানগুলি যদি আমরা এখানে বসাই, স্কোয়ার করি, যোগ করি, বর্গমূল করি, তাহলে এবি এর দূরত্বটা সহজে বের করতে পারবো। তো স্থানাঙ্ক জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এটা, প্রথম অধ্যায়ের প্রথম সূত্র। তো এটা ভালো করে তোমাদের শিখে ফেলতে হবে, অথবা সূত্রটা অন্ততপক্ষে মনে রাখতে হবে যে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি? রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন আসো এই সূত্রটাকে আমরা মনে রাখার জন্য আরেকটু বাংলা ভাষা আমরা ব্যবহার করতে পারি। কীরকম? দুটি বিন্দুর দূরত্ব সমান, দুটি বিন্দুর দূরত্ব
সমান রুট, যেহেতু রুট আসছে এখানে x2 x1 এগুলিকে আমরা কি বলেছি, একটা বিন্দুর প্রথমে কি থাকে, প্রথমে যে অংশটা সেটা কিন্তু বিন্দুটির ভুজ, পরে যেটা থাকে সেটা হচ্ছে বিন্দুটির কোটি। তাহলে x2 এটা হচ্ছে বি বিন্দুর কোটি ভুজ পেয়েছি আমরা, x1 এটা হচ্ছে এই বিন্দুর ভুজ, অর্থাৎ দুইটাই কিন্তু ভুজ। আর মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে ভুজ দুটির বিয়োগফল অথবা ভুজ দুটির অন্তর তার বর্গ। এখানে y1 y2 দুটি হচ্ছে কোটি, একটা হচ্ছে প্রথম এই বিন্দুর কোটি আর একটা হচ্ছে বি বিন্দুর কোটি, আর বিয়োগফলের কারণে দুইটা বিন্দুর কোটির অন্তর। তো আমরা এইভাবে লিখতে পারি, এখানে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, দুইটা ভুজ, ভুজ দ্বয়ের অন্তর, অন্তর মানে এখানে বিয়োগফল হোল স্কোয়ার, আর এখানে হবে যেহেতু কোটি এখানে দুইটা, তো আমরা লিখতে পারি কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। রুট ওভার, তাহলে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এই সূত্রের সাহায্যে এটা বাংলা ভাষায় আমরা বাংলাতে এইভাবে মনে রাখতে পারি, আর সংকেতের মাধ্যমে এইভাবে মনে রাখতে পারি। এবার আসো আমি এই সূত্রের প্রয়োগ করে তোমাদেরকে দুইটা বিন্দু দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেই দূরত্বটা দেখাই। একটা অঙ্ক 2, 3, 4, 6 দুইটা বিন্দু দেওয়া আছে, একের ক, এই 11.1 অনুশীলনীর প্রথম অঙ্কটা একের ক নম্বর। 2, 3, 4, 6 দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। সেই দূরত্বটা বের করার জন্য আমরা কি করব, প্রথমেই লিখব, মনে করি বা ধরি দুইটা বিন্দুকে আমরা দুইটা নাম দিয়ে দিলাম এ, এখানে প্রদত্ত বিন্দু দুইটাকে নাম দিয়ে দিলাম প্রদত্ত বিন্দু দ্বয়। একটা প্রথম বিন্দুটাকে আমরা এ পরিচয় দিলাম, এটার স্থানাঙ্ক হচ্ছে 2,3 ও বা, এবং দ্বিতীয় বিন্দুটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে 4,6, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং এও বি বিন্দুর দূরত্ব কত হবে, এ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্ন হলো বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব, তাহলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √8। তো আমরা শিখেছি সূত্রটা কি বলো, সূত্র ছিল x2 - x1 হোল স্কোয়ার y2 - y1 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করি। x2 - x1 তুমি লিখতে পারো সূত্রটা চাইলে। এবার তুমি এখানে মান বসাও। x2 কোনটা, x2 কিন্তু দ্বিতীয় বিন্দুর ভুজ, এটা হচ্ছে 4, x1 প্রথম বিন্দুর ভুজ, সেটা হচ্ছে 2। মনে রাখবে ভুজ কিন্তু প্রথম অংশটা, একটা বিন্দুর যে জোড়াটা থাকবে তার প্রথম অংশটাই হচ্ছে ভুজ, দ্বিতীয় অংশটা হচ্ছে কোটি। প্রথম অংশটাকে আমরা x1 y1 ধরে নিব, দ্বিতীয় বিন্দুটার স্থানাঙ্কটাকে x2 y2 ধরে নিব। তাহলে x2 হচ্ছে এখানে 4, x1 হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস y2 এখানে 6, y1 হচ্ছে 3। এবার তুমি কাজ করো, 4 আর 2 বিয়োগ করে আমরা পাচ্ছি 2, 6 থেকে 3 বিয়োগ করে পাচ্ছি 3, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তো আমরা এখানে যোগ করে 9, 4, 13 পাচ্ছি। এই হচ্ছে এই দুইটা বিন্দুর 2, 3 এবং 4, 6 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব √13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে একের যতগুলি অঙ্ক আছে আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা অন্য আরেকটা সমাধান দেখি, ঘ নাম্বার, একটু ভিন্ন রকম, একেরই ঘ নাম্বার। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, 0,0 আর একটা হচ্ছে সাইন থিটা কস থিটা, সাইন থিটা এবং কস থিটা। এখানে আমরা এটা কিভাবে বের করব দেখো। একইভাবে আমরা বিন্দু দুটাকে ধরে নিলাম, একটাকে এ দিয়ে আর একটা বি দিয়ে, তাহলে এ হচ্ছে 0,0, বি হচ্ছে
সাইন থেটা কস থেটা। এখন বিন্দু দ্বারা দূরত্ব আমরা লিখি, রুট x2 কত হবে বলো? x2 হয়ে যাবে সাইন থেটা, আর x1 হলো 0, y2 হলো হচ্ছে কস থেটা, y1 হলো 0। তো আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে নিলাম। রুট সাইন থেটাকে 0 বিয়োগ করে সাইনই থাকে, সাইনের উপরে স্কোয়ার দিলে আমরা পেয়ে যাব সাইন স্কোয়ার থেটা। কস থেটা আর 0 বিয়োগ করে কস থেটাই থাকবে, কসের উপর স্কোয়ার দিয়ে দিলে হবে কস স্কোয়ার থেটা। তো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা পেয়ে গেলাম। এর সমান কি হবে? এখন দেখো আমরা ত্রিকোণমিতির যে সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে 1। যদি থিটা একই হয়, কোনটা? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1। তো 1কে যদি আমরা রুট করি সেটা সমান কি হবে? 1ই হবে। তো এই হচ্ছে আমাদের বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি এই দুইটা বিন্দু দেওয়া থাকে, এইভাবে আমরা একের মধ্যে যতগুলো অঙ্ক আছে সবই করতে পারবো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, 2 নম্বর। সময় কম, আমরা আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি। 2-এর একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। ত্রিভুজটি কেমন সেটার প্রকৃতি নির্ণয় করতে হবে। সমবাহু ত্রিভুজ কেনা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ কেনা সেটা দেখাতে বলেছে। তো আমি 3টা বিন্দু লিখে নিলাম। 3টা বিন্দু দেওয়া আছে, প্রদত্ত বিন্দু 3টি। একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 2 - 4, আর একটা বিন্দু দেওয়া আছে হলো -4,4, আর একটা বিন্দু দেওয়া আছে সি, সেটা হচ্ছে 3, 3। তো বলেছে প্রশ্নটা এরকম যে এই 3টা বিন্দু দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে, ত্রিভুজটাকে আমরা অঙ্কন করে দেখাতে বলেছে। এরপর এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা সেটাও দেখাতে বলেছে। তো সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা আমি তোমাদের এই অংশটা দেখাই। ত্রিভুজের অঙ্কনটা তোমরা বিন্দুগুলি বসাবে স্থান গ্রাফ পেপারে, বসিয়ে 3টা বিন্দু যোগ করে দিবে, যোগ করলেই ত্রিভুজটা হয়ে যাবে। তো এখানে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা বের করি, দেখো কত হয়। আচ্ছা, এ বাহুর দৈর্ঘ্য বলতে কি বুঝি? এখানে এ থেকে বি বিন্দু দূরত্ব, এ বাহুর দৈর্ঘ্য হবে এ থেকে বি বিন্দু দূরত্ব। তো দূরত্বটা বের করার জন্য আমাদের একই সূত্র, যে ভুজদ্বয়ের অন্তর। দেখো এখানেও x2 হচ্ছে -4, x1 হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে মাইনাস, সূত্রে আসছে মাইনাস, দুইটা মিলে আমরা প্লাস দিয়ে দিলাম। তো ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে কাজ করে 4, 2, 6 -6, এখান থেকে 8, তো 36, 8টা 64, এটা যোগ করি আমরা, যোগ করে পাচ্ছি হলো 100, 100 থেকে রুট করে আসে হচ্ছে 10। তো এই বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 10। এবার বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখব সি বিন্দু থেকে 3 - 4 ছিল, কিন্তু প্লাস লিখে ফেললাম একবারই, ওখানে 3 - 4, ওটা পাশাপাশি করলাম। পাশাপাশি করলে 3 এ 4 এ 7, যোগ করে 7 স্কোয়ার, এখানে 3, 4 বিয়োগ করে -1 স্কোয়ার, 7 7 49, -1 স্কোয়ার সমান 1, 49 1 যোগ করে তুমি পাবে 50। 50কে আমরা ভেঙে লিখতে পারি 25 দুগুণে 50, রুট আলাদা করে দাও তাহলে 5√2 হয়। এবার বিসি বাহু পেয়ে গেলাম। এসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। এসি বাহুর দৈর্ঘ্য কত হবে? আবার সূত্র, তো এসি এ আর সি, সি বিন্দু থেকে বের করবো আমরা 3 - 2 প্লাস 3 প্লাস 4, এখানে কাজ করে দেখো আমরা পাচ্ছি 3 2 বিয়োগ করে 1 স্কোয়ার, 4 3 7, অর্থাৎ 7 স্কোয়ার। তো আসছে 49, 1 যোগ করে দেখা যাচ্ছে 85 হচ্ছে এখানেও।
তার মানে আমরা লিখতে পারি 1 + 49 সমান হচ্ছে √50। 50 থেকে আমরা লিখতে পারি 5√2। তো দেখো এটা কি ধরনের ত্রিভুজ, আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলেছি। প্রথম এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 10, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2, আর এসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 5√2। তো যেহেতু 5√2 বিসি আর এসি বাহুর সমান, এখানে আমরা পাচ্ছি দেখো বিসি সমান হচ্ছে এসি। তো বিসি আর এসি কি দুইটা বাহু পরস্পর সমান হয়ে গেছে। যে ত্রিভুজের আমরা জানি দুইটা বাহু সমান হয়ে যায় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে যে দেখো এই যে তিনটা বিন্দু দ্বারা যখন ত্রিভুজ গঠন করা হবে সেই ত্রিভুজটি অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কেননা আমরা দুইটা বাহু সমান পেয়ে গেলাম। তো আমরা বলতে পারি যে প্রশ্নটা বলেছে যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এবিসি ত্রিভুজটি এবিসি অবশ্যই একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা লিখে আমরা প্রশ্নে বলেছে দেখাও যে, তো আমরা লিখবো এখানে দেখানো হলো, অথবা শর্ট লিখে দিতে পারি। তো ইনশাল্লাহ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।